আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর, এসএসসি ব্যাচ 2011। সবাইকে স্বাগতম জানাই আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এবং কলেজ বগুড়া অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনী সংলাপ 2025 প্রথম পর্বতে। সকলের জ্ঞাতার্থে জানাতে চাই যে আগামী 31 জানুয়ারি 2025 তারিখে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য 5 সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন কাজ করছেন এবং আজ আমাদের সাথে আমাদের কিছু বড় এবং ছোট ভাইরা আছেন যারা এই নির্বাচনে বিভিন্ন পদপ্রার্থী। আমরা তাদের সাথে নির্বাচন সম্পর্কিত বিষয়ে এবং তাদের পরিকল্পনাগুলো জানার চেষ্টা করব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অনুষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক পদে জাকারিয়া আহমেদ রেজবি, এসএসসি ব্যাচ 2012, আইন বিষয়ক সম্পাদক জানিবুল হক, এসএসসি ব্যাচ 2009, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, এসএসসি ব্যাচ 2014, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে পদপ্রার্থী আছেন মোহাম্মদ গোলাম রাব্বি, মোসাব্বিরুল হক মোসাব্বিরুল ইসলাম, ইশতিয়াক ইশরাক, এইচএসসি ব্যাচ 2020। এছাড়াও আছেন প্রচার গণমাধ্যম এবং সংযোগ বিষয়ক সম্পাদক ওমর আল ফারুক পরাগ, এসএসসি ব্যাচ 2017। তো আমরা এক এক করে আপনাদের মতামত নিব এবং আমরা আমাদের কার্যগুলি আগাবো। সেক্ষেত্রে অনুষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক পদে পদপ্রার্থী জাকারিয়া আহমেদ রেজবি, এসএসসি ব্যাচ 2012। আপনার সঙ্গে আমরা শুরু করতে চাচ্ছিলাম যে আপনি যে পদে নির্বাচনী পদপ্রার্থী, এই জন্য আপনার জন্য শুভকামনা জানাই। আর আপনার যে নির্বাচনী ইস্তিহার সম্পর্কে জানতে চাচ্ছিলাম, আপনি কি করতে চান, আপনি যদি আপনি ডিসক্রাইব করতেন। অবশ্যই ভাই, অবশ্যই ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকারিয়া আহমেদ রিজভি, এসএসসি 2012, এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক পদপ্রার্থী। 31 তারিখে আমাদের নির্বাচন। আমি এই পদে দাঁড়িয়েছি। আপনাদের কাছে আমি দোয়া ও সমর্থন চাচ্ছি। আসলে আমার যে চিন্তাধারা এবং চিন্তা ভাবনা, সেখান থেকে আসলে এই অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক পদে আমি দাঁড়িয়েছি। এটা আসলে কোনো রিউনিয়নকে কেন্দ্র করে না। এরকম শোনা যাচ্ছে যে এই কমিটিটা হয়েছে শুধু রিউনিয়ন করার জন্য। মূলত আমি মনে করি না, আসলে এটা কোনো ইউনিয়ন কমিটি না। এটা ইউনিয়ন নিয়ে কোনো আমাদের কোনো কাজ নেই। আমাদের চিন্তাধারা অন্য রকমের। আমরা এটাকে প্রসারিত করতে চাই। এর আগে অতীতে অনেক বড় ভাই চেষ্টা করছে এই সংগঠনটা তৈরি করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে বলতে হয় যে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আমাদের ছোট ভাই, বড় ভাই সবাই মিলে এইবার সংগঠনটা দাঁড় করাইছে। তারা এত দূর পর্যন্ত নিয়ে আসছে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার যেসব চিন্তা ভাবনা আছে তার মধ্যে হচ্ছে যে ক্লাব ভিত্তিক কর্মকাণ্ড অনুষ্ঠান করা, যেমন ব্যাটালিয়নে বিভিন্ন ক্লাব আছে যেগুলো এখন বর্তমানে বন্ধ প্রায় বলা চলে। তো আমার ইচ্ছা সেগুলো চালু করে আবার নতুন করে চালু করা। সেটা আমাদের হাত ধরেই হোক, এই সংগঠনের হাত ধরেই যেন এটা চালু হয়, এটা একটা। তারপরে আমাদের বিভিন্ন সিনিয়র বড় ভাই আছে, তাদেরকে আমি চিন্তা ভাবনা করতেছি, আমি যদি
আসি, তাহলে আমি তাদেরকে অবশ্যই আমার উপদেষ্টা হিসেবে রাখবো, কারণ তারা আমাদের সিনিয়র, তারা আমার থেকে বেটার জানে। এটা একটা। আর একটা রিউনিয়ন বলেন, অনুষ্ঠান বলেন, যে কোনো কিছু করতে গেলে ফান্ডিং এর একটা বিষয় থাকে। এই ক্ষেত্রে আমার হবে ছোট ছোট কিছু প্রোগ্রাম আয়োজন করে সেখান থেকে এই সংগঠন চালানোর জন্য ফান্ডিং ব্যবস্থা করা। আর এই যে ফান্ডিংটা আসবে তার হিসাব অনলাইন এবং অফলাইন করে দেওয়া। আমার যেগুলো আছে, যারা ছোট ভাইরা আছে, বিভিন্ন পদে আছে, তথ্য ও যোগাযোগ আছে, আমি তাদের সাথে কথা বলে অবশ্যই এগুলো অনলাইন অফলাইন করে দেবো, যেন সবাই তা দেখতে পারে, জানতে পারে, যেন কোনো এই কমিটিকে কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে। এছাড়া আরো আছে প্ল্যান প্রোগ্রাম, ইনশাল্লাহ আবার যখন আসবো তখন দেখতেই পারবে সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকারিয়া আহমেদ রেজবিকে। জাকারিয়া আহমেদ রেজবি, আপনার কাছে একটা প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার পদেতেও অ্যাকচুয়ালি আর কোনো প্রার্থী নেই, আপনি একমাত্র প্রার্থী। তো যদি আপনার পদে অন্য কোনো প্রার্থী থাকতো, সেক্ষেত্রে কোন বিষয়টা আপনাকে এগিয়ে রাখতো প্রার্থিতার ক্ষেত্রে? আমাকে বিষয়টা আগিয়ে রাখতো মূলত আমার ব্যবসা প্রতিষ্ঠান স্কুলের পাশে, এবং আমার যে পরিচিত আছে, আমার এই পদের জন্য যে জনবল লোকবল প্রয়োজন, আমি এখানে থাকার কারণে আমার অনেক ছেলে পেলে সিনিয়র জুনিয়র সবার সাথে আমার পরিচিত আছে, অ্যাটাচমেন্ট আছে, যার কারণে আমি আসলে এই পদে দাঁড়াইছি। যে আমি নিজের উপর কনফিডেন্স যে আমি এটা করতে পারবো। আমি তাদের আশাতে আমি কনফিডেন্স যে হ্যাঁ, আমার সাথে অনেক সিনিয়র জুনিয়র ছোট ভাই ব্রাদার আছে যারা আমাকে সাহায্য করবে। অন্যদের সাথে কি আছে আমি জানি না। এই জন্য ভাই আমি আসলে দাঁড়াইছি। ধন্যবাদ রেজবি আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমি পরবর্তী ক্যান্ডিডেট যিনি আছেন, আইন বিষয়ক সম্পাদক জানিবুল হক, এসএসসি ব্যাচ 2009, তার নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যদি ভাই আপনি একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ ভালো আছেন। আমি মোহাম্মদ জানিবুল হক, এসএসসি 2009 ব্যাচ। আমি আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে 2025-এর আইন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। আমি ব্যবসায় থাকার ছাত্র ছিলাম, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ব্যবসায়ী হব। এজন্য বিবিএমবিএ শেষ করার পর আমি ব্যবসায় বসি এবং ব্যবসার পাশাপাশি আমি এলএলবি পাস কোর্স শেষ করি। বর্তমানে আমি ব্যবসার পাশাপাশি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আমাদের স্কুলের 1992 ব্যাচের একজন প্রাক্তন ছাত্র, উনি অ্যাডভোকেট বাইজিদ বোস্তামি, ওনার সঙ্গে আমি আছি, ওনার সঙ্গে আমি কাজ শিখি। যেহেতু আমার পদটি আইন বিষয়ক, তাই আমাদের গঠনতন্ত্র বা সংবিধানের আইন বিষয়ক কিছু ধারা তুলে ধরতে চাই। কমিটির সদস্যদের দায়িত্ব ও ক্ষমতা বর্ণনা করা আছে। সেখানে 11 নম্বর অংশে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব ও ক্ষমতা বর্ণনা করা আছে। দায়িত্ব ও ক্ষমতাগুলো হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নীতিমালা, গঠনতন্ত্র, পরিচালন প্রক্রিয়াগুলোর বৈধতা যাচাই করবে। প্রয়োজনে অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ গ্রহণ করবে। বলা আছে সদস্যদের থেকে প্রস্তাবিত গঠনতন্ত্রের সংশোধনগুলো সঠিক কিনা তা নিশ্চিত করবে। এখানে সদস্যদের বলতে ধারা 2-এর সদস্য বলতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যদের বোঝানো হয়েছে। বৈধ সদস্য বলতে সাধারণ সদস্য, সহযোগী সদস্য, কার্যকরী সদস্য,
এবং দাতা সদস্যরা যারা এককালীন 50,000 টাকা আমাদের ফান্ডে দেবে তারা হবে আমাদের দাতা সদস্য। এবং অংশে বলা আছে অ্যাসোসিয়েশনের নিবন্ধন বা সংশ্লিষ্ট আইনি অনুমোদন সংক্রান্ত প্রক্রিয়া সম্পাদনকরণ, যে কোনো নতুন প্রকল্প বা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্র প্রস্তুত করবেন। ঘটে বলা আছে সদস্যপদ সংক্রান্ত নীতিমালা এবং শৃঙ্খলা বিধি পরিচালনা। মোট কথা পুরো গঠনতন্ত্র বা পুরো সংবিধান নিয়ে আমার কাজ। আমি আশা করি এই আইন সংক্রান্ত কাজগুলো আমার শ্রদ্ধেয় ভাই, বড় ভাই, ছোট ভাই যারা আইন পেশার সাথে জড়িত আছে এবং যারা আমাদের সাথে আছে তাদেরকে সবাইকে সাথে নিয়ে আমি সঠিকভাবে করতে পারবো, এতটুকু আমার বিশ্বাস। এছাড়াও আমার কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, যেহেতু আমি এই পদে দাঁড়িয়েছি। আমার লক্ষ্য উদ্দেশ্যগুলো হলো আমাদের যারা বড় ভাই, ছোট ভাই আইন পেশার সাথে জড়িত তাদের একত্রিত করার চেষ্টা করা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটি আইনি সহায়তা কেন্দ্র চালু করা। একবার বা দুইবার স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যাম্পেইন করা কিছু আইন নিয়ে, যেমন ট্রাফিক আইন, বাল্য বিবাহ আইন, নারী ও শিশু নির্যাতন আইন, শ্রমিক আইন, ডিজিটাল নিরাপত্তা আইন। এগুলো বছরে একবার বা দুবার আইন বিষয়ক কিছু আইন নিয়ে, মানে যে আইনগুলো আমি বললাম এই আইন নিয়ে কিছু লিফলেট তৈরি করে সেগুলো স্কুল ও কলেজের ছাত্রদের ভিতরে বিতরণ করা, যাতে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী আইনের উপরে কিছু ধারণা পায় এবং অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করে। জি, ধন্যবাদ ভাই আপনার আইডিয়াগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনি একমাত্র প্রতিনিধি মানে প্রার্থী আর কি এই পদে, আইন বিষয়ক সম্পাদক পদে। আর কেউ এই পদে নমিনেশন উঠায়নি বললে মানে কেন উঠায়নি আপনার কি মনে হয়? আপনার মতামতটা যদি একটু। আসলে আইন বিষয়টা আসলে জটিল প্রক্রিয়া। অনেকে হয়তো চিন্তা করে যে আইন এটা তো বুঝি না, কিন্তু কি কাজ করব। যেহেতু আমি আইন পেশার সঙ্গে আছি, আমি জানি আইন কত জটিল প্রক্রিয়া। আইন অনেক, কিন্তু ফাঁক ফোকরও অনেক। পাই 9-এর ব্যাচ, 9-এর আগ পর্যন্ত আমি হোটেলে হাউসে ছিলাম। কিন্তু সেই হিসেবে আশাবাদী ছিলাম যে কেউ দাঁড়াইলে হয়তো এই পদে আসতে পারবে। জি, ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আমি পরবর্তীতে কথা বলতে চাচ্ছিলাম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পদপ্রার্থী আমিনুল ইসলাম, এসএসসি 2014 ব্যাচ। আমি তাকে তার নির্বাচনী ইস্তিহার শেয়ার করার জন্য অনুরোধ করছিলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম অর্ণব, এসএসসি 2014 ব্যাচ। অ্যালামনাই আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন 2025-এ আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনয়নপত্র তুলেছি এবং এই পদে আমি পদপ্রার্থী। এই বিষয়ে আমার কিছু ইশতেহার আমি তৈরি করেছি, যেগুলো নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে একটি শক্তিশালী এবং কার্যকরী অ্যাসোসিয়েশন হিসেবে একটি রূপরেখা দান করতে চাই। প্রথমত আমি বলতে চাই যে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ববর্তী যত প্রতিবন্ধকতা আছে, যে সকল বিতর্ক আছে, আমি প্রথমে চেষ্টা করব সেই সকল বিতর্কগুলো এবং প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য। ইতিপূর্বে হয়তো অনেকবার চেষ্টা হয়েছে এবং বিভিন্ন বিতর্কের তৈরি হয়েছে আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে নিয়ে। আমি প্রথমে সেই সব বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব যদি আমি কার্যনির্বাহী পরিষদে যুক্ত হতে পারি। তাছাড়া আমার যে পদ আছে এবং এই পদ সংশ্লিষ্ট আমার যে দায়িত্ব, সেসব দায়িত্ব আমাদের যে গঠনতন্ত্র আমরা দীর্ঘ কয়েক মাসের প্রচেষ্টায় তৈরি করতে পেরেছি, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে।
এবং আমি এই দায়িত্বগুলো সম্পর্কে যথেষ্ট অবগত। আমার আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে আমি প্রথমে উল্লেখ করতে চাই যে আমাদের স্কুলের যে সকল প্রাক্তন শিক্ষার্থীরা রয়েছেন, যারা প্রত্যেক বছরই অসংখ্য পরিমাণে স্টুডেন্ট আমাদের এখান থেকে বিভিন্ন দেশে পড়ালেখার জন্য গমন করেন, আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই। প্রত্যেক বছর কোন কোন ব্যাচ থেকে কারা বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য গমন করছেন, আমি তাদের তথ্য সুনির্দিষ্টভাবে সংরক্ষণ করতে চাই এবং সেগুলো কেন্দ্রীয় ডাটাবেজের মাধ্যমে এগুলোকে আমরা সংরক্ষণ করতে চাই। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের যে সকল অ্যালামনাই বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন তাদের কাছে পৌঁছানোর একটা প্রাথমিক ধাপ, এবং এর মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত আমাদের যে সকল অ্যালামনাই সদস্য রয়েছেন তাদের সংখ্যাটা বৃদ্ধি করতে পারবো। যেহেতু আমাদের সংগঠনটা একদমই নতুন তৈরি হচ্ছে, এখানে আমাদের সদস্য বৃদ্ধি করাটাই আমাদের একটা বড় উদ্দেশ্য। আমরা চেষ্টা করব যেন এইভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের স্টুডেন্টগুলোকে আমরা একত্রিত করতে পারি। আমার 2 নম্বর ইশতেহারের মধ্যে রয়েছে বিদেশে অবস্থানরত বিভিন্ন শিক্ষার্থীদের নিকট থেকে আমরা বিভিন্নভাবে তাদের কাছ থেকে তহবিল সংগ্রহ করতে পারি। এটা আমাদের সংগঠনের জন্য একটা কার্যকরী ভূমিকা পালন করবে আমি মনে করি। আমাদের সংগঠনের কিছু সংগঠনের যেসব ব্যয়, সেই সব ব্যয় কিছুটা হয়তো আমরা তাদের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে কালেক্ট করতে পারবো। আন্তর্জাতিক পর্যায়ে আমার 3 নম্বর ইশতেহারের 3 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের স্কুলের ভাবমূর্তিকে উন্নত করার জন্য আমি বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলার একটা চেষ্টা করব। এছাড়া প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রীদের জন্য বিদেশে উচ্চশিক্ষা এবং তাদের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা এগুলো গড়ে তোলার চেষ্টা করব। এবং এই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত আমাদের যে সকল প্রাক্তন শিক্ষার্থীরা রয়েছেন তাদের দ্বারা মাসে অথবা 2 মাসে একটি করে সেমিনারের আয়োজন করা যেতে পারে। সেটা অনলাইনে হতে পারে, অথবা যদি কেউ দেশে অবস্থান করেন তাদেরকে নিয়ে সরাসরি স্কুল প্রাঙ্গণে আমরা কিছু সেমিনার করতে পারি, যেখানে তারা পরবর্তী প্রজন্মকে দিক নির্দেশনা দিবেন কিভাবে উচ্চশিক্ষার জন্য বিদেশে গমন করা যায়। এই ছিল এই পদকে কেন্দ্র করে আমার নির্বাচনী ইশতেহার। ধন্যবাদ। ধন্যবাদ আমিনুল ইসলাম অর্ণবকে। মোটামুটি আপনার কথায় অনেক ক্লিয়ার হয়েছে আপনি কি করতে চান। আমি পরবর্তীতে দেখে নিতে চাই সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম রাব্বিকে, এসএসসি 2013 ব্যাচ। আমি আপনার নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রাব্বি, এসএসসি 2013 ব্যাচের একজন শিক্ষার্থী। আমি নিজেকে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক একজন সম্পাদক হিসেবে পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। তো এক্ষেত্রে আমার কিছু চাহিদা এবং আমার কিছু আশা আকাঙ্ক্ষা অবশ্যই আছে, এবং আমি আমার কিছু টার্গেট নিয়ে অবশ্যই এসেছি। অনেকগুলো পদ থাকার পরও আমি কেন এখানে এসেছি আমি সেটাই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। আমি আমার শিক্ষা জীবনে যাত্রা শুরু করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে। আমার পড়ালেখার এই যাত্রা আমাকে লালন পালন করতে সাহায্য করেছে কিভাবে বাংলাদেশের সাহিত্যকে বিশ্বের সামনে উন্মোচন করা যায়, এবং শুধু তাই নয়, অনার্স এবং মাস্টার শেষ করার পরে আমি বাংলাদেশের সাহিত্যকে কিভাবে বিশ্বের দরবারে উন্মুক্তভাবে নিয়ে যাওয়া যায় তার জন্য থিসিস করছি। আমরা জেনে খুশি হব যে সার্কভুক্ত দেশগুলো যতগুলো আছে, বগুড়া তাদের মধ্যে সাংস্কৃতিক রাজধানী, এবং সেটা হচ্ছে যে আমাদের মহাস্থানগড়। এত কিছু আমাদের খনি এখানে সাংস্কৃতিক, যেটাকে নিয়ে কাজ না করলেই নয়, তুলে ধরার না করলেই নয়। এবং আমি মনে করছি আমাদের এই অপরচুনিটিকে অনেকে নিয়ে কাজ করছে না। আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে এটা নিয়ে অনেক কাজ করার আছে। তবে হ্যাঁ, আমি এই কাজটা করতে চাই আমাদের এপিবিএন এর প্ল্যাটফর্ম থেকে। আমি আমার বগুড়াকে রিপ্রেজেন্ট করতে চাই এপিবিএন এর মাধ্যমে, যেন শুধু বগুড়াবাসী নয়, বাংলাদেশবাসী নয়, পুরো বিশ্ববাসী আমাদেরকে জানে
এবং বোঝে আমরা সাংস্কৃতিকভাবে এবং সাহিত্যগতভাবে কতটা উন্নত। এবং আমি সেদিক থেকে মনে করছি আমার এই শিক্ষা জীবনের আমার এই অর্জন এবং আমার শিক্ষা জীবনের অভিজ্ঞতা এবং আমার থিসিসের মাধ্যমে আমার যত সব অনুসন্ধানী কাজগুলো আমাকে যথেষ্টভাবে সাহায্য করবে একজন সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য। হ্যাঁ, অবশ্যই আমার কিছু টার্গেট এবং আমার কিছু লক্ষ্য আছে যেগুলো নিয়ে আমি মাঠে নামতে চাচ্ছি। আমার প্রথম কথা হলো যে আমি যেটা নিয়ে কাজ করতে চাই সেটা হলো সাহিত্যের বিকাশ। যেমন আমাদের স্কুল থেকেই কলেজ থেকে অনেকেই সাহিত্যের অনেক প্রাঙ্গণে আছে যেগুলো আমরা সঠিক খোঁজ বা তথ্য জানি না। আমার প্রথমত কাজ হলো তাদেরকে সংযুক্ত করে তাদের মাধ্যমে আরো ডেভেলপমেন্ট করা। যেমন আমি বলতে পারি জাহিদ অন্তু বর্তমান বাংলাদেশে একজন ফেমাস সিঙ্গার, যে কিনা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বে তার নাম ছড়িয়েছে ইন্ডিয়ান আইডলের সুযোগ করে নিয়ে। এরকম আরো আছে, অনেকে জুরি আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ত আছে, একজন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি চেষ্টা করব এদের সঙ্গে কমিউনিকেট করে বাংলাদেশকে এবং আমাদের শিক্ষার যে মানটা এবং আমাদের যে সংস্কৃতিটা যেটা আছে সেটা এপিবিএন এর মাধ্যমে তুলে ধরার জন্য। আমি এপিবিএনকে শুধু বগুড়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, আমি চাই এটা বাংলাদেশ ব্যাপী বিশ্বব্যাপী তুলে ধরুক। এছাড়াও আমার আর কিছু কাজ আছে, যেমন নতুন নতুন যারা আমরা আছি তারা যেন সুযোগ পায় নিজেকে তুলে ধরতে পারি, সেজন্য ছোটদেরকে সাহায্য করা, ইন্সপায়ার করা, তাদেরকে নিয়ে কাজ করা। আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি, সংস্কৃতি এবং সাহিত্যের মাধ্যমে আমরা সেগুলো সুন্দরভাবে উপড়ে ফেলতে পারবো। এবং আমার কিছু টার্গেট আছে, যেমন আমরা শুধু জানি বগুড়া দইয়ের জন্য বিখ্যাত, কিন্তু আমরা জানি না যে বাংলাদেশে 5টি জেলা আছে যারা নকশি কাঁথার জন্য বিখ্যাত: জামালপুর, ফরিদপুর, যশোর, ময়মনসিংহ এবং বগুড়া। এই যে আমাদের যে ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে, আমরা চাই সাহিত্য এবং সংস্কৃতির মাধ্যমে অনলাইন এবং অফলাইন থ্রুতে এবং বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জের মাধ্যমে এই কালচারটাকে আবার পুনরুজ্জীবিত করা। শুধু এইটাই নয়, বগুড়াতে আরো অনেক কিছু আছে রিপ্রেজেন্ট করার জন্য, যা আমি বলে সারা রাত শেষ করতে পারবো না। কেননা বগুড়াকে পুরো বিশ্ব, দক্ষিণ এশিয়ার যে কান্ট্রিগুলো শুধু শুধু সার্কের রাজধানী করে নাই, এখানে সাহিত্যের খনি আছে। আমাদের শুধু অভিজ্ঞতা নয়, আমাদের পড়ালেখার যে জ্ঞান, সেটা আমাদের অভিজ্ঞতা এবং বাস্তবসম্মত কিছু কার্যকারিতা দিয়ে এটাকে নিয়ে আগে যেতে হবে। যার দরুন আমি মনে করি সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে বগুড়া থেকে এপিবিএন এর মাধ্যমে আমাদের অনেক কিছু কাজ করা আছে। আমি হাতে নগণ্য কিছু তুলে ধরেছি, আমি আরো অনেক পরিকল্পনা নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আমি সুযোগ পেয়ে গেলে, যদি সুযোগ পেয়ে থাকি, তাহলে আমি শুধু প্রমাণের অপেক্ষায় আছি। এই ছিল আমার ইস্তেহার। ধন্যবাদ। ধন্যবাদ গোলাম রাব্বি। আপনার কাছে ধন্যবাদ। একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে এই পদে তো আমি দেখতে পাচ্ছি 3জন পদপ্রার্থী আছে। তো এই 3জনের জি, মধ্যে থেকে কেন আপনাকে আমাদের যে ভোটাররা আছে তারা মানে নির্বাচিত করবে, এটার বিশেষ কোনো কারণ যদি আপনি একটু ইয়ে করতে পারতেন। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গাতেই আমাদের প্রতিযোগিতা থাকবে এবং নিজেকে আমি তখনই প্রমাণ করতে পারবো যখন প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে আমি নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমি নিজেকে সেরা দাবি করছি না, তবে সেরার কিছু গুণ আমি আমার মধ্যে খুঁজে পেয়েছি, যার কারণ আমি এই পদে এসেছি। যেটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি, আমার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আমার যে থিসিসটা আছে, আমি মনে করি এটার মাধ্যমে আমার যে বড় ভাইরা আছে, আমার যে ছোট ভাইরা আছে, তারা আমাকে চেনে, জানে, আমি তাদের সঙ্গে মিশুক। আমি ছোটবেলা থেকে এপিবিএন থেকে বড় হয়েছি, আমি জানি এপিবিএন এর মানুষজন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, বন্ধু বান্ধব কিভাবে কাজ করতে পছন্দ করে। আমি ঠিক তেমনি ভাবে তাদের সঙ্গে মিশেছি, হেসে খেলে বড় হয়েছি এবং তারাও আমাকে জানে আমি কি রকম। সো আমি মনে করি আমার এই মিশুকতা, আমার সদাচরণ, আমার ব্যবহার এবং আমার যে শিক্ষাগত যোগ্যতা এবং অর্জন, তারা সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ আমি আশাবাদী তারা এপিবিএন এর উন্নতির জন্য এবং এপিবিএন কে একটি সমুচ্চ সমহান মর্যাদায় দেখানোর জন্য আমাকে সুযোগ করে দেবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ গোলাম রাব্বি আপনার মূল্যবান মতামতের জন্য। ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আমি দেখে নিতে চাই সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী মোসাব্বিরুল ইসলাম অর্ণব ভাই, এইচএসসি 2011 ব্যাচ, আপনার নির্বাচনী ইস্তেহার সবার সামনে পেশ করার জন্য। অর্ণব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার নেট খুবই দুর্বল। আমি যেখানে আছি একটা গ্রামে আছি,
তো আমার কথা অনেক সময় আটকে যেতে পারে। আপনারা সবাই ক্লিয়ার শুনতে আমরা আপনার মোস্তাফিজুর, কথা আমার কথা শুনতে কি পাচ্ছি ক্লিয়ার না। শুনতে পাচ্ছেন? জি, জি, হ্যাঁ, আপনার কথা শুনতে শুনতে পাচ্ছেন, পাচ্ছি। একটু জানাবো। জি, আচ্ছা, আমি সে- মোস্তাফিজুল ইসলাম অর্ণব। আমার এসএসসি 2000 দুঃখিত, ইন্টারনেট সমস্যার কারণে হয়তো বা তার কথা শুনতে পাচ্ছি না আমরা। জি, আহ, ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। অর্ণব ভাই, আপনি লাইনে আসলে অবশ্যই আমরা আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমি পরবর্তীতে দেখে নিতে চাই এই পদের পদপ্রার্থী আরেকজন, ইশতিয়াক ইশরাক, এইচএসসি ব্যাচ 2020। আপনার নির্বাচনী ইশতেহার পেশ করার জন্য আপনাকে অনুরোধ প্রথমে করছি। ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। আমি ইশতিয়াক ইশরাক, আমার এইচএসসি ব্যাচ 2020, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি 2020 সালে ব্যাটালিয়নের শিক্ষার্থী থাকা অবস্থায় গোয়েন্দা শুভ্র নামে একটি বই প্রকাশ করেছিলাম, যেটির মাধ্যমে আমি লেখক সমাজে পরিচিত হতে পেরেছি এবং সেই সাথে বেশ কিছু প্রকাশনীর সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠে। এবং সেই সাথে আমি বিভিন্ন বিতর্কে জাতীয় পর্যায়ে গিয়েছি ব্যাটালিয়নের হয়ে। এটা যারা হচ্ছে রিসেন্ট স্টুডেন্ট আছেন অনেকেই হয়তোবা এই ব্যাপারে অবগত আছেন, এবং আমার যে পরিচিত যারা জুনিয়ররা আছে এবং তারাও এই ব্যাপারে জানে যে ব্যাটালিয়নে 2019-এ যে বিজ্ঞান মেলা হয়েছিল সেই বিজ্ঞান মেলার যারা আয়োজক কমিটিতে ছিলেন তার মধ্যে আমি ছিলাম অন্যতম। এবং সেই বিজ্ঞান মেলাটা ছিল ব্যাটালিয়নের ইতিহাসে অন্যতম সেরা একটি অনুষ্ঠান। আচ্ছা, আমি কেন এই পদের জন্য আসলাম প্রশ্ন থাকতে পারে এটি। আমি পদে আসার অন্যতম একটা কারণ হচ্ছে, যেহেতু আমি ছোট থেকে লেখালেখি নিয়ে আহ, আছি বা লেখালেখি করি, আমি জানি যে একটা সাধারণ শিক্ষার্থী যখন তার কোনো লেখা বা সাহিত্য সবার মাঝে তুলে ধরতে যায় তাকে কি কি প্রবলেম ফেস করতে হয়, তাকে কিভাবে প্রকাশনীতে যেতে হয়, তাকে কতটা হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে কতটা সময় ক্ষেপণ করে তাকে যেতে হয় হচ্ছে শেষ অবধি। তো আমি কখনোই চাই না যে আমার যারা সিনিয়র আছেন বা জুনিয়র আছেন তারা আমার মতো বাজে পরিস্থিতিতে পড়ুক বা তারা হচ্ছে আবার নতুন করে কষ্ট করুক। যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে, আমি সেই অভিজ্ঞতাটুকু দিয়ে তাদেরকে সাহায্য করতে পারবো। দ্বিতীয়ত, আপনারা এটা জেনে আরো খুশি হবেন যে আমার নিজের একটি সংগঠন আছে, মুক্ত কিশোর, যেটি 2020 সালে করোনা প্যান্ডামিকের সময় আমরা চেষ্টা করলাম যে শিক্ষার্থীরা যেন বসে না থাকে বা ভিডিও গেমস বা এই ধরনের কোনো কিছুতে আসক্ত না হয়ে যায়। আমরা 32টি সেগমেন্ট নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করি এবং সেটি দেশের গণ্ডি পেরিয়ে প্রায় 11টি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সেখানে নাচ, গান, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন সবকিছু ইনক্লুড ছিল। এর মাধ্যমে কি হয়েছে, আমাদের বিশ্বব্যাপী একটা পরিচিতি লাভ হয়েছে। এবং এই যে কমিউনিকেশনটা আমাদের বিভিন্ন দেশে হচ্ছে এখন আহ প্রতিনিধি আছে আমাদের দেশে, মানে বিদেশি প্রতিনিধি, তাদের সাথেও আমরা যোগাযোগ করতে পারছি। এখন আমি এখানে কেন আসলাম, আমার এখানে আসার পেছনে যে অন্যতম একটা কারণ সেটা হচ্ছে সাহিত্য রিলেটেড বিষয়। যেহেতু আমি সাহিত্য নিয়ে কাজ করছি এবং সংস্কৃতিকে আমি খুব বেশি ভালোবাসি, অর্থাৎ আমাদের বাংলা কালচার যে আছে, বাংলার দেশের কালচার গুলোকে ধরতে পারি। এবং শুধুমাত্র আমরা যেটা মেনে আসছি এইটাই যে সংস্কৃতি সেটা না, সংস্কৃতি হচ্ছে চলমান। এই যেমন ধরেন আমরা এই যে ভোটের যে ব্যবস্থাটা শুরু করছি, এইটা যদি আমরা রানিং রাখতে পারি, এইটাই হয়ে উঠবে ব্যাটালিয়নের একটা সংস্কৃতি। তো ব্যাটালিয়নের এরকম আরো অনেক সংস্কৃতি আছে, যেরকম পয়লা বৈশাখ উপলক্ষে ব্যাটালিয়নে অনেক অনুষ্ঠান হইতো। আমরা সিনিয়র হয়ে যাওয়ার পর, প্রাক্তন হয়ে যাওয়ার পর কিন্তু সেগুলোতে আর অ্যাটেন্ড করতে পারি না। তো আমি আপনারা যদি আমাকে সুযোগ করে দেন বা নির্বাচিত করেন, আমি চেষ্টা করব সেই আবেগের জায়গাটা ধরে রাখার। ব্যাটালিয়নের যে দেয়াল পত্রিকা আয়োজিত হয়, দেয়াল পত্রিকা প্রতিযোগিতা, সেখানে একটা ছোট্ট ভাবে একটা দেয়াল আমরাও নিব, অর্থাৎ আমরাও একটা দেয়াল পত্রিকা দিব প্রাক্তনদের পক্ষ থেকে, যে এখানে প্রাক্তনরাও অংশগ্রহণ করবে। এবং শুধু এটাই নয়, আমি যেটি নিয়ে কাজ করতে চাই সেটি হচ্ছে আমাদের আবেগের আরেকটি জায়গা, সেটি হচ্ছে ম্যাগাজিন। এখন কথায় আসি যে ম্যাগাজিনটা হবে কিভাবে। দেখেন, ম্যাগাজিন করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো যেহেতু আমি এগুলো অভিজ্ঞতা পার করে আসছি, সেহেতু আমার কাছে এই ব্যাপারটা এখন একটু তুলনামূলকভাবে সহজ। এইখানে বড় একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফান্ডিং। এখন আমি যদি অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে ফান্ডিং নিতে যাই, সেক্ষেত্রে একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমার নিতে হতে পারে। সেক্ষেত্রে আমি কি করব, ব্যাটালিয়নের যে স্টুডেন্টরা আছেন, প্রাক্তনরা, আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন ভাইয়ারা আছেন বা আমাদের যারা জুনিয়র আছেন, অনেকেই অনেক ধরনের ব্যবসার সাথে আছেন। এবং ব্যবসা কিন্তু প্রচার এবং প্রসারণের প্রচার
এবং প্রসারেই আসলে সবার কাছে পৌঁছায় এবং সেটার চাহিদা বৃদ্ধি হয়। তো আমরা কি করব, তাদের কাছে যাব, অন্যান্য ম্যাগাজিন যে পরিমাণ বিল রাখে আমরা তার থেকে কম নিয়ে তাদের আম, আহ, সুযোগ করে দেবো আমাদের ম্যাগাজিনে বিজ্ঞাপন দেওয়ার। এবং আমাদের যে বিজ্ঞাপনের টাকাটা আসবে, শুধুমাত্র যে বিজ্ঞাপন আসলো সেইটা দিয়ে ম্যাগাজিন বের করলাম এরকম না, ম্যাগাজিনটা যে আমাদের সেল হবে এইটাও সরাসরি কোষাগারে যুক্ত হবে। এখন আসি যে আমি কিভাবে কস্ট কমাইতে পারবো। দেখেন, আমি তো জানি যে কোন জায়গায় গেলে কোনটার কস্ট বেশি পড়বে, কোনটার কস্ট কম পড়বে। আমি যদি 100 টাকার জায়গায় 80 টাকায় করতে পারি, এই 20টা টাকা কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের কাজে লাগতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টা, যে সাহিত্যে অনেকেই মনে করেন যে আমি যে লিখতেছি, অনেকেই এরকম আছেন যে সিনিয়র, আমি এরকম খোঁজ পাইছি যে তিনি ডায়েরিতে গল্প লেখেন, কিন্তু তিনি যে প্রকাশ করবেন সে সাহসটা পান না, বা অনেকে সে সুযোগটা পায় না। অনেক জুনিয়র আছে আমার মেধাবী এবং পরিচিত যারা ব্যাটালিয়নে পড়াশোনা করে, তারাও আসলে অনেক চমৎকার গল্প লেখে, কিন্তু আসলে প্রকাশের সে জায়গাটা পায় না। তো আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি, যে তাদের যদি ম্যাগাজিনের সিস্টেমটা করে দিতে পারি, তারা স্বাচ্ছন্দ্যে লিখবে। এবং শুধুমাত্র তারা কেন লিখবে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে সে ভেতরে ভেতরে নার্ভাস, সে নাও লিখতে পারে। এখন দেখেন, আমি যেহেতু সাহিত্য জগৎ নিয়ে কাজ করছি এবং আমার বই পাবলিশ হওয়ার পরে আমি অনেক বেশি জুনিয়র ছিলাম, 2020 সালে আমি অনেক ছোট ছিলাম। তো সেই ক্ষেত্রে অনেক লেখক আমাকে আদর করেন এবং তাদের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। এখন অফলাইনে তাদেরকে নিয়ে তো আমার পক্ষে সেমিনার করা সম্ভব না, কিন্তু আমি যদি অনলাইনে একটা সেমিনার আয়োজন করতে পারি, ইনশাল্লাহ সেই সব বিখ্যাত লেখকদেরকে আমাদের স্টুডেন্ট বা প্রাক্তন যারা আছেন তাদের সাথে সংযুক্ত করতে পারবো, এবং তাদের যে গল্পগুলো আছে, তাদের যে অভিজ্ঞতা আছে, সেগুলো শুনে আমাদের আহ, যারা সাহিত্য নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা অনুপ্রাণিত হবেন। তো এই মানুষগুলোকে রিচ করাটা আমার জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে, শুধুমাত্র আমি যখন গল্পটা লিখেছিলাম বা আমার সাহিত্য জগতে যে পরিচিতি আছে সেটার জন্য। এবং শুধুমাত্র এটি না, প্রকাশনীগুলোর সাথে আমার সুসম্পর্ক থাকার কারণে প্রকাশনীতে যখন আমি কাউকে বলবো, যে জুনিয়রকে বলবো যে হ্যাঁ তোমার গল্পটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, সুন্দর লেখো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সেই সিস্টেমটা চালু করব যেন ব্যাটালিয়নের অ্যালামনাই অ্যাসোসিয়েশন শুনলেই সবাই চিনে ফেলে যে হ্যাঁ, ওইখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনে সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ হয়, সংস্কৃতি নিয়ে কাজ হয়, এবং ওরা অনেক ভালো কাজ করছে। এই যে এই প্রকাশনীগুলোর সাথে আমরা এভাবেই সম্পর্কটা তৈরি করব। এখন আরেকটা বিষয় আসতে পারে, সাহিত্য এবং সংস্কৃতির মধ্যে কি শুধুই লেখালেখি থাকতেছে? ব্যাপারটা সেরকম কিছু না। দেখেন, আমাদের ব্যাটালিয়নের বিতর্কর কথা যদি আমি বলি, বিতর্কে কিন্তু ব্যাটালিয়ন দেশ সেরা অনেকবারই হয়তোবা হয়েছে। দেশ সেরা না হলেও তাদের আঞ্চলিক পর্যায়ে কিন্তু গৌরব করার মতো ফলাফল আছে। এমনকি আমি নিজেও কিন্তু হচ্ছে একবার সংসদীয় বিতর্কতে জাতীয় পর্যায়ে গিয়েছিলাম। এবং আমার যে কাজটা হবে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, ব্যাটালিয়নের যে বিতর্ক ক্লাবটা আছে, আমি যেহেতু ভার্সিটি লাইফেও ডিবেট করি এবং ডিবেট ক্লাবগুলোর সাথে যুক্ত আছি, আমার ডিবেটের যে ক্লাবগুলো আছে সেগুলোর সাথে আমার বেশ ভালো সুসম্পর্ক আছে। এখন বগুড়া থেকে যখন ঢাকায় জাতীয় পর্যায়ের কোন বিতর্ক হয়, আমরা আসলে সেরকম পার্টিসিপেন্ট পাই না। কেন পাই না? কারণ বগুড়া বা এই দিকের যে জেলাগুলো আছে সেগুলোকে সাধারণত তারা স্লট দিতে চায় না। সেক্ষেত্রে আপনারা যদি আমাকে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করার সুযোগ দেন, সেক্ষেত্রে আমি তাদেরকে কথা বলে আমার ব্যাটালিয়নের যে গর্ব করার মতো ইতিহাস আছে বিতর্কে, সেই সম্পর্কে অবগত করব, এবং আমার বিশ্বাস যে তারা আপনাদেরকে সেই সুযোগটা করে দেবে। এবং সেই সাথে আমাদের প্রাক্তনদের অনেকেই আছেন অনেক সুন্দর গান করেন, অনেক সুন্দর লেখালেখি করেন, অনেক সুন্দর অভিনয় করেন। এখন ব্যাটালিয়নের যে স্পোর্টস বলেন বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বলেন বা যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমাদের গায়ক লাগে, তারপর হচ্ছে বিভিন্ন ব্যান্ডের লোক আসে, কিন্তু আমরা এইটা ভুলে যাই যে আমাদের প্রাক্তনদের মধ্যেও অনেক মেধাবী আছেন যারা হচ্ছে সুন্দর সুন্দর গান করেন। এবং ব্যাটালিয়নের যে মঞ্চটা, এই মঞ্চটা আসলে আমাদের সবার আবেগের একটা মঞ্চ। তো আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি চেষ্টা করব প্রাক্তনদেরও সেই মঞ্চে পারফর্ম করার একটা ব্যবস্থা করার। তারপর আরো একটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে আহ সংস্কৃতিটা আমরা কিভাবে টেনে আনবো এখানে। সংস্কৃতিটা হতে পারে, দেখেন আমি আমার যে নির্বাচনী ইশতেহারের একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা যারা দেখেছেন তারা জানবেন যে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য যদি কোনো রুম বরাদ্দ করা হয়, সেক্ষেত্রে আমি হচ্ছে এক পাশে লাইব্রেরি করব এবং আর এক পাশে যে দেয়ালটা থাকবে সেই দেয়ালটা ডেকোরেশন করা থাকবে হচ্ছে স্মৃতিচারণ নিয়ে। হ্যাঁ, অর্থাৎ ব্যাটালিয়নের যে স্মৃতি কথা বা হচ্ছে আমাদের যে সংস্কৃতি আছে, হয়তোবা এই আমার পেছনে যদি আপনারা লক্ষ্য করেন, একটু সময় নিচ্ছি,
এই ধরনের জিনিসগুলা, এগুলো হয়তো বা আমরা বড় করে রাখতে পারবো না, কিন্তু খুব ছোট ছোট জিনিসগুলো আমরা খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো, যেন আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো চিনতে পারে। আর আরেকটা বিষয় যে আমাকে কি শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা। আপনার কি মোটামুটি সবকিছু কি কভার আপ করা হয়েছে? কজ আমরা হ্যাঁ ভাই, টাইম মোটামুটি। রান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাই যদি কোনো কিছু বাকি শেষ থাকে হবে। তো আপনি ২ মিনিট নিয়ে শেষ করতে পারেন, সমস্যা নাই। আপনার প্ল্যানটা অনেক চমৎকার। আমি শুনছিলাম এগুলো, এবং হোপফুলি যারা দর্শক আছেন তারাও খুব ইন্টারেস্টিংলি আপনার কথাগুলো শুনেছেন। ধন্যবাদ ভাইয়া, আমি জি, 2 আর কোনো মিনিট চেয়ে পয়েন্ট থাকলে নিচ্ছি। সেগুলো আপনি শর্টে শেষ করতে পারেন। জি, সিওর। আচ্ছা, এখন আমার পয়েন্ট যেগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে আমাদের একটা ম্যাগাজিন পাবলিশ করতে হবে, যে ম্যাগাজিনটাতে প্রাক্তনদের লেখা থাকবে এবং যারা রানিং স্টুডেন্ট তারাও তাদের লেখা চাইলে দিতে পারে। এবং শুধুমাত্র সেটি না, যখন র‍্যাগ ডেতে তারা বিদায় নিয়ে যাবে, সেই মোমেন্টে তাদের একটা স্মৃতিকথা বা তাদেরকে নিয়ে একটা ভালো ভাবে আমরা তাদের ডিটেইলস বা তারা কি কি করলো, প্রতিষ্ঠানের জন্য কি কি অর্জন তারা এনেছে, সেটি হচ্ছে আমরা সেই ম্যাগাজিনে প্রকাশ করব। দ্বিতীয়ত, ম্যাগাজিনের যে কস্টিংটা, সেই কস্টিংটা আমরা চেষ্টা করব যে আমাদের যে অ্যাসোসিয়েশনের যে ফান্ড আছে সেটা থেকে না নিয়ে বাইরে থেকে আমরা হচ্ছে স্পন্সর নিব। এখন স্পন্সরটা আমি কিভাবে পাবো? যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার হচ্ছে মুক্ত কিশোর নামে একটি সংগঠন আছে, যেই সংগঠনগুলো কিন্তু আমরা আসলে পুরস্কার দেই স্পন্সরের মাধ্যমে। সো সেক্ষেত্রে আমি স্পন্সরদের সাথে কমিউনিকেশন করতে করতে আমার তাদেরকে কনভিন্স করার ক্ষমতাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার মনে হয় যে আমি তাদেরকে খুব সহজেই কনভিন্স করে আমাদের ম্যাগাজিনে তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আনতে পারবো। তারপর আরেকটা বিষয় যে বিভিন্ন বিভিন্ন যে অনুষ্ঠানগুলোতে আছে সেগুলোতে হচ্ছে আমরা প্রাক্তনদেরকেও সংযুক্ত করার চেষ্টা করব। ব্যাটালিয়নের রানিং যে গ্রুপগুলো আছে, অর্থাৎ যে ক্লাবগুলো আছে, সেই ক্লাবের প্রত্যেকের সাথে আমরা কমিউনিকেশন রাখবো, এবং সেই সাথে যারা প্রাক্তন আছেন এবং যারা হচ্ছে জুনিয়র আছেন তাদের সাথে আমরা হচ্ছে লেখকদের একটা কমিউনিকেশন করে দেব, বা হচ্ছে অনলাইন সেমিনারের আয়োজন করব। সেই সাথে আরো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ভাইয়া, সেটা হচ্ছে যে আমি যেহেতু ভার্সিটিতে উপস্থাপক হিসেবে আছি আমার ভার্সিটিতে, সেহেতু বিভিন্ন ব্যান্ডের সাথে আমার বেশ সখ্যতা আছে। তো আমি যদি সেই ব্যান্ডের সাথে কথা বলি এবং নর্মাল একজন মানুষ যদি ব্যান্ডের সাথে কথা বলে, সেক্ষেত্রে তাদেরকে আনার যে খরচটা, তাদের যে কেয়ারিং কস্ট বা তাদেরকে শো করানোর যে কস্ট, সেই কস্টে অনেকটাই আকাশ পাতাল পার্থক্য থাকবে, কারণ আমাদের সেই সুসম্পর্কটা আছে। তো আমি যদি সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আপনারা নির্বাচিত করেন, তাহলে আমি এইভাবে কস্ট গুলো কমিয়ে আপনাদেরকে সুযোগ করে দেব, যেন সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করার সাহসটা সবাই আরো অনেক বেশি বেশি পায়। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। দুঃখিত। ধন্যবাদ ইশরাক আপনাকে। আহ, আপনার প্রশ্ন যেটা ছিল, মানে আপনার বিষয়ে প্রশ্ন করার আগে আপনি মোটামুটি সবকিছুই আমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আমি এখানে ডেকে নিতে চাই শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হক শীতুল। আপনি আপনার নির্বাচনী আসসালামু ইশতেহার আলাইকুম। যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার। আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হক শীতুল। আমি এসএসসি 2012 ব্যাচ। তো এই যে সুন্দর একটা আয়োজন করার জন্য মুস্তাফিজ ভাইকে অনেক ধন্যবাদ, এরকম একটা প্ল্যাটফর্মে সবাইকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তো সামনে 31 তারিখ এপিবিএন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন হতে যাচ্ছে, আমরা এটা নিয়ে খুবই এক্সাইটেড। তো আসলে আমিও চাচ্ছিলাম যে আসলে একটা কোনো পোস্টে নিজেকে যদি আমরা ইয়ে করতে পারতাম, মেলে ধরতে পারতাম। তো আমার সেদিক থেকে ফার্স্ট চয়েস ছিল শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক, কারণ যেহেতু আমরা এটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এক্স স্টুডেন্টদের একটা সংগঠন, সেখানে শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদকটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মিনিংফুল। তো এই পোস্টে আসার এটাই কারণ। আর আমার মনে হয় এখানে আমি অনেক কিছু কাজ করতে পারবো, যেটা কিনা আমার একটা ফার্স্ট, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আমার একটা ফার্স্ট প্রায়োরিটি ছিল যে প্রত্যেকটা বছর আমাদের এই মানে যারা প্রাক্তন শিক্ষার্থী, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়ে আসে, তারা চাকরির জন্য ঢাকাতে আসা যাওয়া করতেই হয়। দেখা যায় যে প্রত্যেক মাসে কিংবা 2 মাস 1 মাস পরই আসা যাওয়ার মধ্যে থাকতে হয়। তো অনেকের ক্ষেত্রে ম্যাক্সিমাম
মানে এটা খুব কম সংখ্যক হইলেও এটা একটা প্রবলেম যে তারা রাতের বেলা গাড়িতে ওঠে আবার সকালবেলা এক্সাম দিয়ে বাসায় চলে যায়, কারণ তাদের এখানে অনেকের মানে একটা জায়গায় যে রেস্ট করবে থাকার জায়গার সমস্যা থাকে। তো সেক্ষেত্রে আমার একটা প্রথম কাজ থাকবে যে এই ভাইদের যারা আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, যারা স্কুল থেকে বের হয়ে আসছে, তাদের এইরকম সমস্যা পড়তেছে, তাদেরকে ফার্স্ট একটা আমার ইচ্ছা আছে যে তাদেরকে নিয়ে কাজ করব এবং তাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দিই, অ্যাটলিস্ট যাতে আগের দিনে এসে রাতে রেস্ট নিয়ে সকালবেলা একটা ভালোভাবে এক্সাম দিতে পারে। আর দ্বিতীয় সবচেয়ে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করি যে আমরা কখনো যখন মানে কোনো কারণে যদি স্কুলে যাই, তো আমরা দেখি যে অনেক নতুন নতুন মানে আমাদের বর্তমান শিক্ষার্থী, তো তাদের সাথে আমাদের কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং নাই, কিংবা অনেকে কেউ কাউকে চিনিও না। তো আমার একটা কাজ থাকবে যে যেহেতু একটা প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছি, কারণ আজকের বর্তমান আগামী দিনের প্রাক্তন এক্স স্টুডেন্ট, তো সেক্ষেত্রে থাকবে যে তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করার জন্য। তো এসব রিলেশন বিল্ড আপের জন্য আমার একটা মানে সাজেশন যে আমাদের স্কুল থেকে অনেক বড় ভাইয়ারা যারা বাংলাদেশের বড় বড় পর্যায়ে আছে, অনেক ভালো কিছু করতেছে, কিংবা তারা বাংলাদেশকে লিড করতেছে, তো আমার ইচ্ছা আছে তাদেরকে স্কুলে কোনো একটা, কারণ অনেক ভালো ভালো স্কুলে এইসব সেশনগুলো হয়, তো এরকম একটা সেশন আয়োজন করা, যেটা আমরা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি সাপেক্ষে তাদেরকে হয়তো বা দেখা যায় প্রত্যেক মাসে তো আর হবে না, কারণ সবারই কর্মব্যস্ততা থাকে, তো সেই সব ভাইদেরকে একটু সিলেক্ট করে তাদের সাথে কথা বলে তাদেরকে ইনভাইট করে স্কুলে যদি আমরা ওই মুক্ত মঞ্চে যদি একটা সেমিনার করতে পারি 1 ঘন্টা 45 মিনিটের, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে যারা বর্তমান আছে, যারা অনেকে আছে যে আমি ইন ফিউচারে কোথায় যাব, কি করব, আমার জন্য বেটার কোনটা, যদি তাদের কথাগুলো মূল্যবান কথাগুলো শোনে, তাহলে হয়তোবা তাদের মানে ফিউচার প্ল্যানিং এ অনেক উপকার হবে এবং ফিউচার প্ল্যানিং করতে তাদের অনেক সুবিধা হবে, এরকম আমার চিন্তা ভাবনা আছে। তো আপাতত আর সবচেয়ে বড় কথা, আমার এক ভাই আমাকে সে পার্সোনালি এসএমএস করে বলেছে যে এটা আমার অবশ্যই জানানো হবে, মানে উনিও ব্যাটালিয়ন এক্স স্টুডেন্ট, তো উনি আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, বলছে যে ভাইয়া এটা একটু বলবেন যে আমাদের যে শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা, কারণ আমরা অনেকে দেখি যে আমরা আগে যখন স্কুলে পড়তাম, স্কুলে আমাদের গার্জিয়ানরা বলতো যে স্যার ওর হাড্ডি শুধু থাকলেই হবে, মাংস থাকার দরকার নাই। আমরা এইরকম একটা শাসনের মধ্যে থেকে বড় হয়েছি যারা আমরা 90s, এইরকম একটা ইয়ের মধ্যে বড় হয়েছি, কারণ আমাদের তখন নাদিরা ম্যাডাম ছিল, আমাদের এখনো নাদিরা ম্যাডামকে দেখলে আমাদের হয়তো বা বুক দ্রু দ্রু কাঁপে, কিন্তু এখন সেই প্রেক্ষাপটটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমাদের একটা এরকম চিন্তা ভাবনা আছে যে এই নৈতিকতা, শিক্ষকদের সম্মান, এই বিষয়গুলো আস্তে আস্তে ডে বাই ডে উঠে যাচ্ছে। তো এগুলো আসলে মানে আমরা যদি বড় ভাইরা তাদেরকে যদি তাদেরকে তাদের সাথে অ্যাড হয়ে তাদেরকে জানাই, তাহলে হয়তোবা দেখা যাবে 100% শিখবে না, হয়তোবা 2% শিখবে, 2%ই আমাদের জন্য অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই ধরনের আছে। এখন দেখা যাক সবাই আমার যারা ভাইরা আছে তারা যদি আমাকে মনে করে যে আমি যোগ্য, তাহলে আমাকে অবশ্যই সবাই ভোট দিবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালাম। ধন্যবাদ মাহমুদুল। ভাই শোনা যায় না। ধন্যবাদ মাহমুদুল হক আপনার মতামত মানে নির্বাচনী ইস্তেহার সবসময় প্রেজেন্ট করার জন্য। জাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আপনার এই পদে 2জন পদপ্রার্থী রয়েছেন, সেক্ষেত্রে আপনি আপনাকে সামনে এগিয়ে রাখবেন না পেছনে পিছিয়ে রাখবেন আর কি? অবশ্যই আমি আমার জায়গা থেকে কনফিডেন্ট, কারণ আমার মধ্যে সেই আত্মবিশ্বাস এবং সেই সৎ সাহস আছে যে আমি আমার শিক্ষার্থী কল্যাণ বিষয়ক শিক্ষার্থীদের জন্য কাজ করব, সেই জায়গা থেকে আমি কনফিডেন্স। তো আমার এই কনফিডেন্ট লেভেলটাই আমাকে এগিয়ে রাখবে। আচ্ছা, ধন্যবাদ মাহমুদুল হক আপনাকে। পরবর্তীতে আমি এখানে ডেকে নিতে চাই সম্প্রচার, গণমাধ্যম এবং সংযোগ বিষয়ক সম্পাদক ওমর আল ফারুক পরাগকে, এসএসসি ব্যাচ 2017 তার নির্বাচনী ইস্তেহার সবার সামনে উত্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যায়? জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ওমর আল ফারুক পরাগ, এসএসসি 2017 ব্যাচ। আসন্ন
আনন্দপুর ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2025-এ প্রচার, গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক পদে আমি একজন পদপ্রার্থী। শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দীর্ঘ 6 মাস ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন দুঃখিত পরাগ, আপনার মেবি ছবিটা স্টিল হয়ে আছে, চেক করবেন প্লিজ। এখন কি শোনা যায়? জি, শোনা যাচ্ছে এবং ধন্যবাদ। ধন্যবাদ। আমি শুরুতে কৃতজ্ঞতা জানাতে চাই দীর্ঘ 6 মাস ধরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যারা এই অ্যালামনি অ্যাসোসিয়েশন গঠনে ভূমিকা রেখেছেন, যারা তাদের কন্ট্রিবিউশন দিয়েছেন, এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাবো অ্যাডহক কমিটি এবং নির্বাচন কমিশনকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নির্বাচনটা আমরা পেয়েছি, যার মাধ্যমে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদটি গঠিত হবে। সো আমি আমার পদে যে নির্বাচনী ইশতেহারটি প্রকাশ করতে চাই সবার সামনে, সেটা হচ্ছে যে প্রথমত এই যে সম্পাদক পদটি রয়েছে, প্রচার, গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক পদটি, এটি মূলত 3টি ভাগে ডিভাইড করা পসিবল। সেটা হচ্ছে যে প্রচার, গণমাধ্যম এবং জনসংযোগ। প্রথমে প্রচার বিষয়ে যেটুকু আমি বলতে চাই, এটা হচ্ছে যে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনটা বিগত দিনগুলোতে বিভিন্ন বিতর্ক সমালোচনার সম্মুখীন হয়েছে এবং সেই সকল বিতর্ক এবং সমালোচনা উপেক্ষা করে আমরা একটি নতুনভাবে অ্যালামনি অ্যাসোসিয়েশনের কার্যক্রম শুরু করেছি। সো এই নতুনভাবে শুরু করার সময় এই অ্যালামনি অ্যাসোসিয়েশনের পূর্ববর্তী যত সমালোচনা আছে এবং ব্যাড ইমেজ আছে, এই ইমেজগুলো সরিয়ে একটি পজিটিভ ইমেজ যেন পোর্ট্রে করতে পারি, পজিটিভ ইমেজ নিয়ে আসতে পারি এবং অ্যালামনি অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড ইমেজ যেন বৃদ্ধি হয়। এ কারণে প্রচারে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হবে। প্রচারের ক্ষেত্রে এপিবিএন রিলেটেড বিভিন্ন গ্রুপ, পেজ এবং যত মিডিয়া আছে সেই মিডিয়াগুলোতে এপিবিএন অ্যালামনি অ্যাসোসিয়েশনের বিভিন্ন আপডেটস এবং ইভেন্টস ডিটেলস পোস্ট করা হবে এবং সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। এরপর বিভিন্ন নিউজ লেটার, ম্যাগাজিন ইত্যাদি প্রকাশনীতে হচ্ছে যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের বিভিন্ন আপডেটস এন্ড ইভেন্টস ডিটেলস প্রকাশ করা হবে। পরবর্তীতে একটি ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট চালু করার প্ল্যান আছে। অলরেডি আমরা ব্যক্তিগত উদ্যোগে একটি ওয়েবসাইট চালু করেছি apbnpsc.com নামে। এই apbnpsc.com ওয়েবসাইটে একটি কমিউনিটি অ্যাসোসিয়েশন ফর্ম করে ইন্টারঅ্যাক্টিভ অপশন চালু করে অ্যালামনি অ্যাসোসিয়েশনের সকল সদস্যের বিভিন্ন ওপিনিয়ন, বিভিন্ন ডিটেলস শেয়ার করা পসিবল হবে, যার মাধ্যমে সম্পূর্ণ অ্যালামনি অ্যাসোসিয়েশনের সম্পূর্ণ কমিউনিটি এই ডিটেলস গুলো সরাসরি দেখতে পারবে। এর পরবর্তীতে গণমাধ্যমের যে বিষয়টা, এপিবিএন এর অ্যালামনি অ্যাসোসিয়েশনের পরবর্তীতে যে ইভেন্টস গুলো হবে, যে প্রোগ্রাম গুলো হবে, এই প্রোগ্রাম গুলো কভার করার জন্য আমরা বিভিন্ন গণমাধ্যমকে ইজিলি ইনভাইট করতে পারবো। সেই কানেকশন আমাদের অবশ্যই আছে এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে আছে। আমাদের এপিবিএন অ্যালামনি এর মধ্যে অনেক স্টুডেন্ট আছেন যারা গণমাধ্যমের সাথে সরাসরি যুক্ত। তাদেরকে একটি সিস্টেম্যাটিকলি বিভিন্ন প্রোগ্রাম কভার করা, নিউজ পাবলিশ করার মাধ্যমে আমরা অ্যালামনি অ্যাসোসিয়েশন একটা প্রচার করতে পারবো। এছাড়াও বিভিন্ন ম্যাগাজিনের সাথে আমরা কানেকশন করে, ম্যাগাজিনের সাথে কথা বলে এপিবিএন এর যত অ্যালামনি অ্যাসোসিয়েশনের যত ডিটেলস আছে, ম্যাগাজিন পাবলিশ করা থেকে যত পাবলিকেশন আছে, এই কাজগুলো আমরা গণমাধ্যমের থ্রুতে করতে পারবো। এরপর জনসংযোগের যে বিষয়টা, জনসংযোগ মূলত অ্যালামনাইয়ের প্রাক্তন এবং ভবিষ্যৎ যে সদস্য জয়েন করবে সেই সদস্যদের সরাসরি অ্যালামনাইয়ের সাথে যুক্ত রাখার বিষয়টা জনসংযোগের মধ্যে পড়বে। সেক্ষেত্রে আমরা অ্যালামনাই যে প্রাক্তন যারা অ্যালামনাই আছেন, প্রাক্তন যারা শিক্ষার্থী আছেন, তাদের যে সাফল্যের যে গল্পগুলো, সেই গল্পগুলো শেয়ার করার মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মে যারা আসবে তাদেরকে ইন্সপায়ার করতে পারবো, তাদেরকে এখানে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে পারবো এবং প্রাক্তন যারা সদস্য হতে আগ্রহী তাদেরকে খুব সিস্টেম্যাটিকলি ওয়েবসাইটের থ্রুতে আমরা সদস্য হিসেবে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যুক্ত করতে পারবো। এর মাধ্যমে কি হবে, আমাদের যত অ্যালামনাই সদস্য আছেন এবং দেশে এবং বিদেশে ছড়িয়ে থাকা অ্যালামনাইয়ের বাইরে বিভিন্ন মানুষের কাছে আমাদের অ্যাসোসিয়েশনের ডিটেলস এবং অ্যাসোসিয়েশনের আপডেটস গুলো পৌঁছে যাবে এবং আমাদের ব্র্যান্ড ইমেজটা আরো বৃদ্ধি হবে। সো এটাই আমার আসলে মূল লক্ষ্য প্রচার, গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক হিসেবে, এবং আমি আশা করি আপনাদের দোয়া এটা আমি অবশ্যই সাফল্যের সহিত করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ওমর আল ফারুক পরাগকে আপনার নির্বাচনী ইশতেহার আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আপনার কাছে আমাদের একটা প্রশ্ন ছিল আর কি। প্রশ্নটা হচ্ছে এমন যে আপনার এই প্রচার, গণমাধ্যম এবং জনসংযোগ সম্পাদক পদে
আপনি ব্যতীত আর কেউ নমিনেশন উঠাননি, আপনি একমাত্র ব্যক্তি ছিলেন। তো আপনি ব্যতীত অন্য কেউ কেন উঠাননি, আপনার কাছে কি মনে হয়? আর দ্বিতীয়ত যদি কেউ উঠাইতো নমিনেশন, সেক্ষেত্রে আপনি নিজেকে মানে কি বৈশিষ্ট্যের কারণে এগিয়ে রাখতেন, যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। জি, প্রচার সম্পাদক বিষয়টা খুবই টেকনিক্যাল একটা পজিশন। এখানে হচ্ছে যে ইনফরমেশন স্প্রেড করার জায়গাটা অনেক বেশি। এখানে বিভিন্ন মিডিয়ার সাথে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজের সাথে, গ্রুপের সাথে, গণমাধ্যমের সাথে কানেকশনটা রাখাটা অনেক জরুরি। যে বিষয়টা আমার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে বিভিন্ন কাজের কারণে হয়েছে, এবং আমি বিভিন্ন গণমাধ্যমের সাথে অলরেডি কাজ করেছি, এবং আমাদের যে অ্যালামনাই সদস্যগণ আছেন যারা বিভিন্ন গণমাধ্যমের সাথে যুক্ত, বিভিন্ন দেশের সেরা টিভি চ্যানেল বা নিউজ পেপারের সাথে যুক্ত, তাদের সাথে আমার পূর্ব পরিচয় থাকার কারণে এই জিনিসটা করা আমার জন্য খুব ইজি হবে। এবং প্রচার যদি সঠিকভাবে না করা হয়, এই অ্যাসোসিয়েশনের ইমেজটা সবার সামনে যাবে না। প্রচার যদি সঠিকভাবে না করা হয়, এই অ্যাসোসিয়েশনে যুক্ত হওয়ার জন্য কেউ ইন্সপিরেশন পাবে না। সো এই জায়গাটা আমি খুব ভালোভাবে করতে পারবো, এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে পরিসর যেটা বৃদ্ধি হবে, এটা প্রচারের মাধ্যমেই হবে। সো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সফলতা এই একটা পজিশনের উপর ভালোভাবে ডিপেন্ড করবে। সো এই জায়গা থেকে আমি মনে করি যে এটা খুবই ক্রুশাল একটা জায়গা, এবং আমি ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা থাকার কারণে আমি পজিশনটা মনে করি যে সুইটেবল আমার জন্য। এবং আমি মনে করি যে সব হয়তো যারা প্রার্থীগণ আছেন বা ভোটারগণ আছেন, তারা হয়তো আমাকে সুইটেবল মনে করে কি ওখানে নমিনেশনটা তুলে নেয়। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আশা করি আমার যে ইশতেহার সহ আরো অধিকতর পরিকল্পনা নিয়ে আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার, গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক হিসেবে আমার একটা বড় ভূমিকা রাখতে পারবো। ধন্যবাদ। ভাই, আপনার মিউট প্রশ্ন করা। একটা ছিল, যেটা হচ্ছে আপনার এই পদে আপনি ব্যতীত আর কেউ নমিনেশন উঠায়নি, আপনার কাছে কেন নমিনেশন উঠায়নি বলে মনে হয়? এটা আসলে আমার জানা নেই। হয়তো তারা মনে করেছে যে আমি এই জায়গার জন্য ফিট, এবং তারা মনে করেছে যে আমার মতো মানুষ আসা উচিত এখানে। সো দ্যাটস ওয়াই হয়তো কেউ নমিনেশন করে নাই। বাকিটা আমি হয়তো জানি না ব্যক্তিগতভাবে। জি, ধন্যবাদ পরাগকে। ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি এখন সবার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম যে আপনাদের যে আজকে যে আমরা একটা প্রোগ্রাম করছি আর কি, স্টার্ট করছি। এই প্রোগ্রামটা 3টা পর্বে হবে। আজকে প্রথম পর্ব ছিল, আগামীকাল দ্বিতীয়, এবং পরদিন তৃতীয় পর্ব। তো আপনাদের এই প্রোগ্রাম সম্পর্কে যদি কোনো মতামত থাকে। পরাগ। জি ভাইয়া, আপনাদের অ্যাডহক কমিটির কাছে আমরা কৃতজ্ঞ যে এমন একটি প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন। কারণ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা নিজেদের ইশতেহারগুলো, নিজেদের প্রমিসেস গুলো এবং নিজেদের অবস্থান, এবং একই সাথে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আমাদের যে ডেডিকেশন, এটা আমরা শেয়ার করতে পারতেছি। একই সাথে যারা বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন, তারা তাদের জায়গাটা ক্লিয়ার করতে পারতেছেন, তারা কেন এখানে আসতে চান, তারা কেন দায়িত্বগুলো নিতে চান। এই দায়িত্বগুলো খুবই ভাইটাল দায়িত্ব। সো তারা আসলে এই দায়িত্বগুলো নেওয়ার জন্য ক্যাপাবল কিনা, তারা এই জায়গাটা সবার সামনে উল্লেখ করতেছেন। সো এটা খুবই সুন্দর একটি আয়োজন। আমরা চাই যে আয়োজনটা খুবই সফলভাবে শেষ হোক, এবং 31 তারিখের ইলেকশনটা খুব সফলভাবে শেষ হয়ে আমাদের যেন কার্যনির্বাহী পরিষদটা দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ করে অ্যালামনাই অ্যাসোসিয়েশনে সবকিছু কাজ করতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ পরাগ আপনাকে। আমি পরবর্তীতে আমিনুল ইসলাম অর্ণবের কাছ থেকে এটার মতামত জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই যে নির্বাচনী আমাদের যে সংলাপ 2025 নিয়ে আমরা যে কথা বলছি, এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? জি, এটা আসলে একটি যথাযথ উদ্যোগ মনে হয় আমার কাছে। এপিবিএন এর ইতিহাসে হয়তো বা প্রথম এরকম কোন একটা নির্বাচন হতে যাচ্ছে, যেখানে তার মাধ্যমে সকলের সুষ্ঠু অংশগ্রহণের মাধ্যমে সুন্দর একটা কমিটি গঠন হতে যাচ্ছে। সকলের গ্রহণযোগ্যতা নিয়েই কিন্তু এটা করা হচ্ছে, এবং এখানে আমরা যারা প্রার্থী হয়েছি, আমাদের যে সকল দায়িত্ব, সেগুলো আমরা সকলে জানি কিনা, বা আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা সেগুলো যথাযথভাবে পালন করতে পারবো কিনা, এটাই কিন্তু আমরা সকলের কাছে উপস্থাপন করব আমাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে।
তো নির্বাচন ইশতেহারটা এইভাবে সকলের মধ্যে তুলে ধরার জন্য এডক কমিটি এবং নির্বাচন কমিশনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আশা করি সামনে আজকে হয়তোবা দেখলাম বেশি কিছু কমেন্ট আসে নাই লাইভ থেকে, অনেকে হয়তোবা দেখতে পায় নাই। আশা করবো আগামী দিনগুলোতে আমরা লাইভ থেকে কিছু কমেন্ট পাবো এবং মানুষ যারা এই নির্বাচনে প্রার্থী আছে এবং যারা ব্যাচ প্রতিনিধি আছে তাদের কাছে বিভিন্ন প্রশ্ন আসবে, তাহলে সংলাপটা আর একটু জমজমাট হবে মনে করি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমিনুল ইসলাম অর্ণব আপনাকে। বিষয়টা আপনি সত্যিই বলেছেন যে অ্যাকচুয়ালি কমেন্ট আসলে অ্যাকচুয়ালি জমজমাট হতো। অ্যাকচুয়ালি হোপফুলি নেক্সট দিনগুলোতে আমরা বেশি সংখ্যক কমেন্ট আশা করব সকলের কাছ থেকে। পরবর্তীতে আমি এই বিষয়টি নিয়ে জানতে চাই ইশরাকের কাছে আপনার অভিজ্ঞতা কেমন হলো আর কি। ধন্যবাদ ভাইয়া। আজকের যে অনুষ্ঠানটা ছিল সেটা একদমই ব্যতিক্রম এবং খুবই ভালো লেগেছে এই কারণে যে আমরা আসলে যে জবাবদিহিতার জায়গাটা বা আমরা যে প্রমিস গুলো করতেছি এগুলো আসলে সবার জানা উচিত। তবে আমি অর্ণব ভাইয়ের সাথে একটা জায়গায় একমত যে আসলে যদি আমরা যারা প্রতিনিধি আছেন বা যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের প্রশ্নগুলো আরো পেতাম, তবে আমাদের জন্য আরো বেশি ভালো হইতো যে আমরা তাদেরকে আসলে বুঝাইতে পারতাম যে আমরা আসলে কি করতে চাচ্ছি, বা তারা যে প্রশ্নগুলো করতেন এর মাধ্যমে আমরা আসলে প্ল্যান পাইতাম যে আমাদের আসলে কি কি আরো শুধরে নেওয়া উচিত। তো আশা করবো ভাইয়া পরবর্তী যে দিনগুলো আছে এগুলোতে সবার আগ্রহ বাড়বে। এবং সেই সাথে ভাইয়া একটা কথা বলতে চাচ্ছি যে আমরা যদি আগামীকালকে যারা যারা উপস্থিত থাকবেন তাদের সাথে কন্টাক্ট করি এবং তাদেরকে বলি যে জাস্ট এই টাইমটা আমাদেরকে দিতে হবে, আমাদের জন্য ফ্রি থাকতে হবে, এবং সেই সাথে আমরা যদি ফেসবুকের যে পেজগুলো থেকে লাইভ হচ্ছে সেগুলোতে যদি আগে থেকে প্রচারণা করতে পারি, সেক্ষেত্রে মনে হয় দর্শক উপস্থিতি বাড়তে পারে। ধন্যবাদ আপনাকে আপনার এটা জানানোর জন্য। আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি, চেষ্টা করছি আর কি। জানেবুল হক, এসএসসি 2009 ব্যাচ। ভাই আপনি যদি এই বিষয় নিয়ে কিছু আপনার মতামত শেয়ার করেন। আসলে অ্যাসোসিয়েশন যে শুরু হয়েছে, আমি তো শুরু থেকে ছিলাম না, শেষের দিকে এসে যুক্ত হয়ে অনেক ভালো লাগছে, কারণ এখানে অনেক বড় ভাই ছোট ভাই সবাই মিলে কত পরিশ্রম করতেছে। আমি যদি সুযোগ পাইতাম আমি হয়তো কিছু কাজ করলে নিজেকে অনেক গর্বিত মনে করতাম, কারণ এত সুন্দর একটা কাজ, এত সুন্দর আয়োজন সবাই মিলে করতেছে। এখানে সমালোচনা থাকবেই। এখন অক্সিজেনে 5 জন 10 জন সমালোচনা করবে, এটাতে আমাদের কোনো তাদের সমালোচনা থেকে আমাদের শেখা উচিত। তাতে তাদের সমালোচনা নিয়ে আসলে আমাদের দুশ্চিন্তা না করলেও হবে। এইটাই। আর যারা আছে আমাদের সঙ্গে, যারা সহপাঠী শিক্ষার্থী, এক্স স্টুডেন্ট, সবাইকেই ধন্যবাদ। আর আমি আশা করব সবাই আমাদের সঙ্গে থাকবে, কাজ করবে এবং যে প্রোগ্রামগুলো ভবিষ্যতে হবে সেগুলো আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো, এই আশাবাদ সবার কাছে। তোমাকে ধন্যবাদ মুস্তাফিজ, এখানে এই প্ল্যাটফর্মে। ধন্যবাদ ভাই আপনাকে। মাহমুদুল হক, এই প্রোগ্রাম সম্পর্কিত কোনো বিষয় কিছু বলতে চান? চমৎকার একটা প্রোগ্রাম হইলো। তো এই প্রোগ্রাম যদি আমাদের যারা তারা যদি একটু প্রশ্ন করতো হয়তো বা আমাদের জন্য আরেকটু ভালো হইতো। তাহলে আমাদের যে আসলে কি কাজ, তারা কি চাচ্ছে, এই বিষয়গুলো একটু বেশি ক্লিয়ার হইতো আর কি। তো আমি চাইবো যে আমাদের যদি কমিটি দাঁড় করানোর পরেও তারপরেও এই যে অনলাইন এই যে প্রোগ্রামটা এটা একটু আমরা চালু রাখবো আর কি। তাহলে এতে কি হবে, কেউ যদি মানে বিপথে যায় কিংবা চিন্তা ভাবনা করে, তো তাদেরকে শুধরে নেওয়া যাবে জবাবদিহিতার মাধ্যমে। তো সবকিছু মিলে আমি অনেক এই প্রোগ্রামটাতে আসতে পেরে অনেক ভালো লাগছে এবং কথাগুলো বলতেছি, এই যে প্রমিস গুলো করতেছি এটা সবাই জানতে পারতেছে, এটা আমার জন্য অনেক মানে ভালো লাগতেছে আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। শুধুমাত্র আরেকটা কথা আপনাদের গ্যালারিতে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে ভোটার আছে যারা আপনাদের, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনারা মানে ওয়ান সেন্টেন্সে কিছু বলতে চান এক এক করে বলতে পারেন, আপনাদের জন্য ওপেন ফ্লোর। জি, এক এক করে বলতে পারেন। আর সবাইকে
এইটুকুই বলতে চাই, যেহেতু 31 তারিখ একটা উৎসবমুখর পরিবেশে ভোট হবে, তো আমরা চেষ্টা করবো এটাকে ভোট না ইস্যু করে আমরা এটাকে একটা রিউনিয়ন ভেবে আমরা সবাই স্কুল প্রাঙ্গণে আসবো, প্রাণের স্কুল প্রাঙ্গণ, সবার সাথে সবার দেখা হবে, সৌহার্দ্যপূর্ণ একটা আচরণ হবে, এতে আরো বন্ডিংটা আমাদের দৃঢ় হবে। এই জন্য আমি চাই যে সবাই আসুন, সবার সাথে দেখা হোক, আমরা সবাই সবার সাথে ভালো একটা সম্পর্ক করতে চাই। থ্যাংক ইউ। জি। অর্ণব, যদি আপনি কিছু বলতে চান। জি, আহ, নির্বাচনের দিন আশা করি সকলেই ভোট দিতে আসবেন এবং নিজ নিজ স্বচ্ছতার মাধ্যমে ভোট দিবেন এবং যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন আমি মনে করি। আর এখানে আমরা এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখব না, আমরা এটাকে আমাদের একটা সহযোগিতা হিসেবে দেখব, যে আমি সবাই যে এখানে যারা আছে আমরা সবাই কিন্তু আমাদের একটাই বন্ধন, যে আমরা এখানে সবাই ভ্রাতৃত্বের বন্ধনে কিন্তু এক হয়েছি। আমরা সবাই কিন্তু একই প্রতিষ্ঠানেই পড়ালেখা করে গেছি, আমরা সবাই ভাই ভাই। তো এখানে যেন কোনো প্রতিহিংসার তৈরি না হয়। নির্বাচন প্রতিযোগিতা হবে, সমস্যা নেই, কিন্তু কেউ জয়লাভ করলো এবং অপরজন হেরে গেল, এটা নিয়ে যেন কোনো মনোমালিন্য না হয় এবং সেখানে যেন কোনো প্রতিহিংসা তৈরি না হয়। আমাদের বন্ধনটা যেরকম আছে নির্বাচন পরবর্তী সময়েও যেন একই থাকে, এটার জন্য কোনো ভাঙন সৃষ্টি না হয়। এটাই বলে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে শুভরাত্রি এবং আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জানিমুল ভাই, আপনি যদি ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান, আপনার শেষ কথা আর কি। আসলে আমরা আসলেই চাচ্ছি যে একটা ভোট না হয়ে এর একটা পুনর্মিলনী হোক, বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব সবাই একসঙ্গে আসি, ভোট দেই, একটু হাসি ঠাট্টা করি, সবাই আসি, এটাকে প্রতিযোগিতা না ভেবে সহযোগিতা ভাবি। এইটাই, সবাই আসেন, আমরা একটু একসঙ্গে একজোট হয়ে একটু কাঁধে কাঁধ মিলিয়ে একটা সংগঠন দাঁড় করাই। সবাই আসবেন, দোয়া থাকবে সবার জন্য, সবাই যাতে সুস্থ সবল ভাবে এখানে পৌঁছাতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ জানিমুল ভাই আপনাকে। অ্যাকচুয়ালি আমাদেরও প্রত্যাশা এরকমই যে সকল ভোটার যারা আছেন তারা অবশ্যই নির্বাচনের দিনে উপস্থিত থাকবেন এবং আমাদের যে ভোট আমরা করার জন্য চেষ্টা করছি 31শে জানুয়ারি, সেদিন আপনার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোটে বিজয়ী করবেন। তবে আমরা সবাই নিজেরা একই জায়গার সবাই ছোট ভাই কেউ বড় ভাই, আশা করছি আমাদের মধ্যে সেই ধরনের সম্পর্ক বিরাজ করবে সারা জীবন, এতে কোনো সমস্যা হবে না আশা করছি। এবং এর সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সকল শ্রোতা এবং অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই নির্বাচনী আলাপ 2025-এর প্রথম পর্ব সমাপ্ত ঘোষণা করছি এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবং সঙ্গে আমাদের যে পেজ আমাদেরকে লাইভ করার সুযোগ করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ।